প্রস্তুতি ছাড়াই প্রবাসীদের টিকাদান, অব্যবস্থাপনায় ক্ষোভ। 23 লাখ ডোজ আসছে রাতে। স্বাস্থ্যবিধি ও টিকাতেই সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। আমি টিকা না পাইলে 15 তারিখ আমার ভিসার ম্যাচ শেষ, আমি কিভাবে যাব? ফাইজার ভ্যাকসিন ছাড়া কুয়েতে অ্যালাউড করবে না। ঘোষণা দিছে, এই ঘোষণা অনুযায়ী আমরা এখানে আসছি। এখন ঘোষণা অনুযায়ী আমরা কোনো রকম কোনো কিছু পাইতেছি না। আরও 132 প্রাণহানির রেকর্ড শনাক্ত হার। অক্সিজেন সংকট বাড়ছে। রাজশাহীতে ভিন্ন উদ্যোগ। ডেল্টা হবে প্রধান ধরন বলছে WHO। কমলাপুর 1800 টাকা বাজার তো করতেই হবে, খাইতে হবে। এখন তো না খেয়ে থাকতে পারি না বাসায়। এখন কি করবো, ছাতাও নেই, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। কড়াকড়িতে দ্বিতীয় দিনও ঘরবন্দি মানুষ। বৃষ্টি ভেজা ঢাকার সড়কগুলো প্রায় ফাঁকা। জেলায় জেলায়ও একই চিত্র। আটকদের গুনতে হলো জরিমানা। অতিবৃষ্টি ও উজানের ঢলে বন্যার প্রকোপ। 3 জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। চট্টগ্রামে পাহাড় ধস। বৃষ্টি আরও ঝরবে ছড়ার পূর্বাভাস। মাছ উৎপাদনে অনন্য উচ্চতায় দেশ। এক যুগের গবেষণায় রুইয়ের নতুন জাত উদ্ভাবন। লকডাউনের মন্দাভাব পণ্যের বাজারে চালের দাম চড়া। তীব্র দাবদাহে কানাডায় প্রাণহানি বাড়ছে। ছড়িয়ে পড়ার আশঙ্কা অন্যান্য দেশেও। শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসছে শত শত মৃত সামুদ্রিক প্রাণী। এবং বিরতির পর আবারও মাঠে গড়ালো ইউরো। হাই ভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি সুইজারল্যান্ড। কোপায় ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রস্তুতি ছাড়াই প্রবাসীদের টিকা দান কর্মসূচি ঘোষণায় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির। শুক্রবার হাজারো প্রবাসী ভিড় করতে থাকেন ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে ও কাকরাইলের জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো অফিসে। ঢাকা ও গাজীপুরে জেলার বাইরের মানুষদের নিজ নিজ জেলায় রেজিস্ট্রেশন করতে হবে এমন খবরে বিক্ষুব্ধ হন অনেকেই। তারা বলছেন এর মধ্যেই ফুরিয়ে যাচ্ছে ভিসার মেয়াদ। প্রশ্ন, কঠোর লকডাউনের মাঝে নিজ জেলায় কিভাবে যাবেন তারা? বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। বৃহস্পতিবার একটি রিক্রুটিং এজেন্সির কর্মীদের টিকাদানের মাধ্যমে শুরু হয় প্রবাসীদের টিকাদান কর্মসূচি। কথা ছিল পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন করে টিকা প্রদান করা হবে সব বিদেশগামীদের। কিন্তু একদিন না পেরোতেই দেখা দিয়েছে বিশৃঙ্খলা। দেশে অবস্থান করা প্রবাসীরা শুক্রবার ভিড় জমাতে থাকেন কাকরাইলের জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরো অফিসে। ঢাকাতেই দেয়া হবে প্রবাসীদের করোনার টিকা এমন খবর ছড়িয়ে গেছে তাদের মাঝে। যদিও কর্তৃপক্ষ বলছেন এই টিকার রেজিস্ট্রেশন করতে হবে নিজ নিজ জেলায়। তার জন্য ঢাকার বাইরে খোলা হয়েছে 53টি সেন্টার। এর মধ্যে অনেকেরই ফুরিয়ে গেছে ভিসার মেয়াদ। লকডাউনের মাঝে ঢাকার বাইরে গিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এমন প্রশ্ন তাদের। এখন বলতেছে স্ব ডিস্ট্রিক্টে করতে হবে। আমরা কিভাবে এখন আমাদের চাঁদপুর, আমরা কিভাবে চাঁদপুর যাব? আমাদের টাকা পয়সা খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, প্লাস উই আর ডিপ্রেসড। এরা বলতেছে আবার আরো 5-6 তারিখ তৈরি দেরি করেন। তো আমি টিকা না পাইলে 15 তারিখ আমার ভিসার ম্যাচ শেষ, আমি কিভাবে যাব? কবে, কোথায়, কিভাবে পাওয়া যাবে এই টিকা তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য না পেয়ে বিভ্রান্তিতে রয়েছেন প্রবাসীরা। ফাইজার ভ্যাকসিন ছাড়া কুয়েতে অ্যালাউড করবে না। হ্যাঁ, এটা ওই দেশের গভর্নমেন্ট বলছে। আমাদের যে অনুযায়ী ঘোষণা দিছে, এই ঘোষণা অনুযায়ী আমরা এখানে আসছি। এখন ঘোষণা অনুযায়ী আমরা কোনো রকম কোনো কিছু পাইতেছি না। এই মাসে ছুটে যাদের শেষ তারা কি করে? বাস এতটুকু আমাদের প্রশ্ন, আর কোনো কিছু। যদিও কর্তৃপক্ষ বলছেন দ্রুতই কেটে যাবে এমন বিশৃঙ্খলা। এটা হচ্ছে কন্টিনিউ প্রসেস, একদিনে ফুরিয়ে যাচ্ছে না। টিকা দিতে গেলে রেজিস্ট্রেশন পেতে হয়, একটা ডাউনলোড করা পৃষ্ঠা পেতে হয়। এটা পাওয়ার আগে ফিজিক্যালি কোনো দেশে টিকা দেওয়ার কোনো নিয়ম নাই, বাংলাদেশেও নিয়ম নাই। বিদেশগামীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক হওয়ায় টিকা না পেয়ে অনিশ্চয়তায় রয়েছেন ছুটিতে আটকে পড়া প্রবাসীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে আজ রাতে দেশে পৌঁছাবে করোনা টিকার বড় চালান। এর মধ্যে মডার্নার 12 লাখ আর সিনোফার্মার 11 লাখ টিকা। এছাড়া শনিবার রাতেও দেশে আসছে আরো 22 লাখ। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোয় বেড়েছে রোগীর চাপ। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। বিশেষজ্ঞরা বলছেন করোনা রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে।
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিত্র, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন সংকটাপন্ন রোগীরা। এতে এই হাসপাতালে এখন ধারণ ক্ষমতার চেয়ে রোগীর সংখ্যাই বেশি। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোয় নেই পর্যাপ্ত শয্যা। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে এই অবস্থা। অবশ্য অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমার লাঞ্চ হয়ে গেছিল, 50% নষ্ট হয়ে গেছিল, দিয়ে আল্লাহ পাক অনেক ভালো রাখছে, ভালো আছি। এই যে আমি সুন্দরভাবে বাড়ি যেতে পারছি। কঠোর লকডাউন চলায় মানুষ হাসপাতালে কম আসছেন, কমেছে নমুনা পরীক্ষার সংখ্যাও। করোনার পরিস্থিতিটা আসলে খুবই খারাপ, এতটাই খারাপ যে মুখে প্রকাশ করার মতো না। আমি টাঙ্গাইল থেকে নিয়ে এসেছি। আমাদের এখানে 80 জন গতকালকে হয়েছে, এর আগের দিন 74 জন হয়েছে। আজকে কিন্তু কম, বৃষ্টির কারণে এবং লকডাউনের কারণে। করোনা রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালন এবং টিকা নেয়ার বিকল্প দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লকডাউনের নির্দেশনা পালনের পরামর্শও তাদের। হাসপাতালে বিদ্যমান যে চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে অব্যবস্থাপনা জায়গাগুলোকে দূর করতে হবে। জরুরি ভিত্তিতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য সারা দেশে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে একটি ইমার্জেন্সি মেডিকেল পুল স্থাপন করা দরকার। মহামারীর এই সংকটের মাঝে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে শুক্রবার রাতে আসছে মডার্নার 12 এবং সিনোফার্মের 11 লাখ টিকা। শনিবার আসছে আরও 12 লাখ ডোজ। দুই ধরনের টিকা মডার্না এবং সিনোফার্ম মিলে আমাদের মোট 45 লক্ষ টিকা আমরা পেয়ে যাব এবং আমাদের টিকার কর্মসূচি তারপরেই আমরা শুরু করে দিতে পারবো। সব মিলিয়ে এই দুই কোম্পানির 45 লাখ ডোজ পৌঁছার পর টিকা প্রয়োগ কার্যক্রম আরও জোরদার হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশে টানা তৃতীয় দিনের মতো 24 ঘন্টায় 8,000-এর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। ষষ্ঠ দিনের মতো শতাধিক মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল পর্যন্ত একদিনে আরও 8,483 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে 132 জনের। বৃহস্পতিবার সারাদিনের নমুনা পরীক্ষা হয়েছে 30,000-এর বেশি। তাতে শনাক্তের হার বেড়ে 28% ছাড়িয়ে গেছে। গেল একদিনে কেবল খুলনা বিভাগেই মারা গেছেন 35 জন। ঢাকা বিভাগে 30 জনের প্রাণ নিয়েছে এই ভাইরাস। প্রাণঘাতী ভাইরাস নিয়ে আবারও সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের 100টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। WHO বলছে আগামী কয়েক মাসের মধ্যে ডেল্টাই হবে করোনার সবচেয়ে ভয়ঙ্কর ধরন। করোনা ভাইরাসের নতুন ঢেউয়ের ঝুঁকিতে রয়েছে ইউরোপও। বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে ভারত দ্বিতীয় অবস্থানে। দেশটিতে করোনায় মৃত্যু 4 লাখ ছাড়িয়েছে। করোনার ডেল্টা ধরন নিয়ে উদ্বেগে বিশেষজ্ঞরা। তারা বলছেন পরিবারে একজন এই ধরনের আক্রান্ত হলে সবাই আক্রান্ত হচ্ছেন। বিশ্বের শতাধিক দেশে মিলেছে ভারতীয় এই ধরন। সুরক্ষা কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনের পরামর্শ দিয়েছেন IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর। ভেরিয়েন্টের কথা যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে প্রায় 100 দেশে ছড়িয়ে গেছে। এটা তুলনামূলকভাবে অন্যান্য ভ্যারিয়েন্ট গুলোর চেয়ে সংক্রমণ সক্ষমতা অনেক বেশি। অর্থাৎ আগে যখন আমরা এক বাড়িতে একজন আক্রান্ত হতাম, তার সংস্পর্শে এসে হয়তো একজন বা দুজন আক্রান্ত হতাম, এখন একজন আক্রান্ত হলে বাড়ির সবাই আসলে আক্রান্ত হয়ে যাচ্ছে। পৃথিবীর যে কোনো ভ্যারিয়েন্ট আসুক না কেন, আপনি যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, কোনো ভ্যারিয়েন্ট আমাদের আক্রমণ করবে না। তো সাধারণ মানুষের ভ্যারিয়েন্টের কথা চিন্তা না করে আমাদের যেটা সবচেয়ে বেশি চিন্তা করা উচিত যে আমাদের যে স্বাস্থ্যবিধি গুলো মানতে বলা হচ্ছে, বাইরে গেলে মাস্ক পরতে হবে, হাত ধোয়ার অভ্যাস, অপরিষ্কার হাতে নাক মুখ চোখে স্পর্শ করা যাবে না, অতি প্রয়োজনীয় জরুরি কাজ না থাকে তাহলে আপনার বাসার বাইরে যাবেন না। সাপ্তাহিক ছুটি আর টানা বৃষ্টির প্রভাবে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানী ছিল প্রায় পুরোটাই ফাঁকা। সড়ক জুড়ে ট্রাক আর রিকশার ছড়াছড়ি থাকলেও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিল হাতে গোনা। বৈরী আবহাওয়ায় জরুরি পরিষেবার আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পড়েন বড় ভোগান্তিতে। তবে নানা অজুহাতে এদিনও কিছু মানুষের উপস্থিতি ছিল সড়কে। তৌফিক মাহমুদ মুন্না ও আলী তালুকদারকে সাথে নিয়ে আরিফিন শাকিলের রিপোর্ট।
দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। প্রিয়জন হারানোর শোকে এক একটি পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। শুক্রবার দিনভর চলা বৃষ্টি ছিল যেন সেই শোকের সঙ্গী হওয়ার চেষ্টায়। তবে বৃষ্টিবন্দী থাকা দিনে ভোগান্তিতে পড়েন কঠোর বিধিনিষেধের আওতামুক্ত কর্মজীবীরা। যানবাহন সংকটে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রাস্তায়। এখন তো না খেয়ে থাকতে পারি না বাসায়, এখন কি করবো, ছাতাও নেই, বৃষ্টি ভিজে যাচ্ছে। তো স্বাস্থ্যকর্মী সেই হিসেবে আমাদেরকে হাসপাতালে যেতেই হবে, তো সেই কারণে কোনো না কোনোভাবে তো আজকে যেতেই হবে। বিদেশ যাইমু আমি, পাসপোর্টের লেগে আসলাম। নতুন বাস থেকে কমলাপুর 1800 টাকা। বিধিনিষেধের দ্বিতীয় দিনের সকালে রাজধানী ঢাকা ছিল বৃহস্পতিবার তুলনায় আরও ফাঁকা। শুক্রবার হয় ব্যক্তিগত যানবাহন ছিল হাতে গোনা। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে রাস্তায় নামেনি সিএনজি কিংবা যাত্রীবাহী মোটরসাইকেল। রাস্তা দখলে ছিল রিকশা আর ছোট ছোট ট্রাকে। বৃহস্পতিবার গণ আটকের ঘটনায় রাজধানীর সাইনবোর্ড, মতিঝিল, কারওয়ান বাজার সহ গোটা সড়কের মূল সড়কে অপ্রয়োজনে বের হওয়া মানুষের সংখ্যা ছিল এদিন কম। তবে বিভিন্ন সংযোগ সড়ক আর গলিতে নানা অজুহাতে অনেক মানুষকে দেখা যায়। এই যে সকালে পরোটা খাইলাম ভাই, পরোটা খাওয়ার পর থেকে মানে পেটে প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিক হয়ে গেছে। এই জন্য ডাক্তার দোকানে যাচ্ছি। আমি একটা জরুরি ঔষধ নেওয়ার জন্য বের হয়েছি। আমি এসেছি বাজার করতে। বাজার তো করতেই হবে, খাইতে হবে। অযথা বের হওয়া লোকজন ঠেকাতে শনিবার থেকে রাজধানীর গলিপথে টহল জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরিফ শাকিল, নিউজ 24, ঢাকা। কঠোর বিধিনিষেধ কার্যকরে মাঠে কড়াকড়ি ভূমিকায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে নজরদারিতে ছিল পুলিশ, ছিল র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল। অপ্রয়োজনে বের হলে তাদের পড়তে হয়েছে শাস্তি কিংবা জরিমানার মুখে। দ্বিতীয় দিনে ঢাকায় আটক করা হয়েছে 320 জনকে আর জরিমানা করা হয় 208 জনকে। কড়াকড়ির এই চিত্র ছিল ঢাকার বাইরেও। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। টহলে কম থাকলেও রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সকাল থেকেই রাজধানীর সড়কে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্টে কড়াকড়ি। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে করা হচ্ছে জবাবদিহিতা, জেল জরিমানা। আজকে অনেক মানুষ সতর্ক হয়েছে, অনেকেই বের হয়নি আজকে। কালকে আমরা বিভিন্ন গাড়ি পেয়েছি, কারণে বের হয়েছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আজকে আপাতত এখনো এরকম চোখে পড়ে নাই যে অযথা বের হয়েছে। এবং যারা আসতেছে তাদেরকে কোনো কারণ ছাড়া মানে বাইরে হতে দেওয়া হচ্ছে না এবং আমরা চেক করতেছি। তবে বেশিরভাগ মানুষই অফিস ও হাসপাতালের কাজে বেরিয়েছেন। তো আমি অফিসে যাইতেছি, দাদা থেকে আমার দিবে আর কি, ভাইয়ার মিটিং আছে, তো এই জন্য আমাদের যাইতে হইতে আছে। যাত্রী না, আমি খাবার ওভার থেকে কল আসলাম পৌঁছাই দিই। অবশ্য বিনা প্রয়োজনেও ঘর থেকে বের হয়ে নানান অজুহাত দিচ্ছেন অনেকে। এটা সার্ভিস কোম্পানি, এখানে কাজ করতে খুব একটা সমস্যার কথা না। খাবার নিয়ে যেতে হয় বাড্ডার বাসা থেকে, এই জন্য আমি এই বাসা পাখিটা রেখে দিয়ে খাবার নিয়ে চলে যাবো। সরেজমিনে দেখা যায় যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হয়। সামনে কিন্তু আরো করা হবে, সামনে কিন্তু আরো করা হবে। পুলিশের পাশাপাশি সড়কগুলোই র্যাব সদস্যদের দেখা যায়। ঢাকার বাইরে জেলা শহরগুলোই বিজিবি ও সেনাবাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। লকডাউন দেখতে প্রথম দিন বাইরে বেরোনোই আটক 550 ব্যক্তিকে জরিমানা করেছেন আদালত। লকডাউনের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব ব্যক্তিকে আটক করে পুলিশ। শুক্রবার আটক ব্যক্তিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে 200 থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে তাদের খোঁজে আদালতে ভিড় জমান স্বজনরা। একটি ফোনেই বিনামূল্যে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার, চলে আসছে অ্যাম্বুলেন্স। এমনই প্রত্যয় নিয়ে রাজশাহীতে কাজ শুরু করেছে বিশেষ দল। শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এমন সেবা চালু করেছে সিটি কর্পোরেশন, মহানগর পুলিশ ও শহীদ জামিল ব্রিগেড। এসএ বাপ্পির ক্যামেরা, রাজশাহী থেকে কাজী শাহিদের রিপোর্ট। যে কোনো সময় মোবাইল ফোনে একটি কলেই বাড়িতে চলে আসছে অক্সিজেন সিলিন্ডার। হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। এক সপ্তাহের বেশি সময় ধরে এমন সেবা দিয়ে আসছে সিটি কর্পোরেশন, মহানগর পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেড।
প্রতিদিন গড়ে 30 থেকে 40টি ফোন কল আসছে এই 3 সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে। অতিমারিতে এমন সেবা সাড়া ফেলেছে নগর জুড়ে। কাছ থেকে যে দ্রুত পেয়ে যে মানে উপকারটা, এইটাই তো সব থেকে বড়। ফোন দেওয়া মাত্র 5 মিনিটও লাগেনি, ভাইয়ারা এসে পৌঁছায় দিয়েছে। সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশ অক্সিজেন এবং জামিল ব্রিগেড অক্সিজেন সহ অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে। প্রথম দিকে গড়ে দেওয়া অক্সিজেন ব্যাংকগুলোতে সংখ্যায় সিলিন্ডার কম থাকলেও এখন তা সমৃদ্ধ। দিনে দিনে সংখ্যা ও সেবা বাড়ছে। আমাদের হটলাইনে ফোন দিলে আমরা অক্সিজেন সম্বলিত সেই অ্যাম্বুলেন্সটি দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। আমাদের রাত 3টা নাই 2টা নাই, যে কোনো সময় পেশেন্টের মানে আমাদের হটলাইনে কল করার পরে আমরা তাদেরকে পৌঁছাই দিচ্ছি। 01888900903 এই নাম্বারটিতে সর্বক্ষণ রিসিভ করা হবে। এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে নগরবাসীর কাছে। এভাবে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। আপনি আমি যেই আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো, এটাই কিন্তু মানে যুক্তিযুক্ত। শুধু অক্সিজেন সেবা নয়, করোনা মহামারীতে জনবান্ধব আরও কর্মসূচি নিয়ে এই 3 সংস্থা এগিয়ে আসার কথা জানিয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আইনের শাসন থাকলে খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন না। দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, সেটা নিয়ে কোনো বিচার নেই, এমন সব অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি। কোথায় সেই আইনের শাসন? সেই আইনের শাসন থাকতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে থাকেন না। কোনোভাবেই তারা প্রমাণ করতে পারে না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই ধরনের একটি অপরাধের সঙ্গে জড়িত, সেটা মাত্র 2,33,00,000। এখন যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, সেই সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে ফেনী, ময়মনসিংহ, নেত্রকোনা সহ কয়েক জেলার বিভিন্ন স্থানে ভেঙে গেছে বাঁধ, প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। আবহাওয়া পূর্বাভাস বলছে টানা বৃষ্টি থাকবে আরও অন্তত 2 দিন। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে। ফলে ফেনীর মুহুরী নদীর 3টি স্থানে ভাঙন ও প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার 30 গ্রামের মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ভারী বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নেত্রকোনার সব নদ নদীরও। সেই সাথে সীমান্ত উপজেলায় বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম। আমাদের যে বেড়িবাঁধ এই পানির চাপে ভেঙে গেছে, আমার নাই বলতে কিচ্ছু না, আমার শুধু এই বোর্ডে আছে, আজকে সব ভেঙে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য, দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। আশঙ্কা করা যাচ্ছে দেশের চলতি সপ্তাহের শেষ নাগাদ অর্থাৎ জুলাই মাসের 6-7 তারিখে যমুনা নদী বাহাদুরাবাদ স্টেশনে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়াও এর মধ্যবর্তী সময়ে দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা নদী এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলো কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং ভারতের হিমালয় পাদদেশীয় স্থানসমূহে ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থান আকস্মিক বন্যা ঝুঁকিতে রয়েছে। সুকন্যা আমির, নিউজ 24। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সর্বোত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম এলাকার দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার আটোয়ারি এবং সবশেষ উপজেলা তেঁতুলিয়ায় 700 গরিব মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। কঠোর লকডাউনের মধ্যে কর্মহীন মানুষেরা এই ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পর্যায়ক্রমে জেলায় 3000 দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। প্রত্যন্ত এলাকায় কর্মহীন মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করায় প্রশংসা করেছেন জনপ্রতিনিধিরা সহ বিশিষ্টজনেরা। করোনাকালীন সময়
আমাদের সুযোগ হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর, আমরা যেন সকলেই মানুষের পাশে দাঁড়াই। 3000 প্যাকেট দিয়ে আমাদের পঞ্চগড়ের সাধারণ মানুষকে সহযোগিতা করেছেন এবং যারা পাওয়ার যোগ্য তারাই পেয়েছে। কাজ কাম তো করতে পারি না লকডাউনের জন্য, 7 দিনে এই মুহূর্তে আমাদেরকে সহায়তা করাতে আমি খুবই উপকৃত। এবার নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। মাছ উৎপাদনে নতুন উচ্চতায় পৌঁছল বাংলাদেশ। দীর্ঘ 1 যুগ গবেষণার পর রুই মাছের 4র্থ প্রজন্মের নতুন একটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। গবেষকরা বলছেন সুবর্ণ রুই নামের নতুন জাত স্থানীয় জাতের চেয়ে অন্তত 21 ভাগ বেশি উৎপাদনশীল। এর ফলে বিশ্বে মৎস্য উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাদুপানির মাছ রুই, দেশে প্রতি বছর এর উৎপাদন 4 লাখ মেট্রিক টন। কিন্তু নানান প্রতিকূলতায় রুই মাছের বৃদ্ধি ও উৎপাদন কমেছে। আর এই বিষয়টি মাথায় রেখেই প্রায় 1 যুগ আগ থেকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রুই মাছের নতুন জাত উন্নয়নে গবেষণা শুরু করে। যমুনা, ব্রহ্মপুত্র ও হালদা নদীর মতো প্রাকৃতিক উৎস থেকে রুই মাছের ব্রুড সংগ্রহ করে গবেষণার মাধ্যমে গত বছর 4র্থ প্রজন্মের জাত উদ্ভাবনে সফল হয় প্রতিষ্ঠানটি। রুই মাছের চাহিদা অত্যন্ত বেশি হয়, আমরা রুই মাছের জাত উন্নয়ন নিয়ে কাজ করছি এবং রুই মাছের যে প্রধান সমস্যা দেখা যাচ্ছে যে হ্যাচারিতে উৎপাদিত পোনাগুলো অন্তঃপ্রজনন সমস্যার কারণে মাছের গ্রোথ কমে যাচ্ছে। স্থানীয় জাতের চেয়ে উৎপাদনের মাত্রা বেশি হওয়ায় এই জাত মৎস্য খাতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে বিদেশ থেকে কোনো ব্রুড মাছ আমদানি হচ্ছে না বা আনা হচ্ছে না এবং ব্যক্তিগত উদ্যোগে এটা আনা সম্ভব না। তাই আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে BRFI এই ধরনের একটা ব্রুড ব্যাংক প্রতিষ্ঠা করুক। দ্রুত বর্ধনশীল হওয়ায় অল্প সময়ে মাঠ পর্যায়ে এই জাতটির সম্প্রসারণ হবে বলে আশা গবেষণা প্রতিষ্ঠানটির। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে যেহেতু এই জাতটি উদ্ভাবন করা হয়েছে, এই জন্য এটির নামকরণ করা হয়েছে সুবর্ণ রুই। এই নামকরণটি করার কারণে মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারিত হবে এবং দেশের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সুবর্ণ রুই স্বাদুপানি ও আধা লবণাক্ত পানির পুকুর, বিল, হাওর, বাওড়েও চাষ করা যাবে। ফলে দেশে এর ফলন প্রায় 80,000 কেজির বেশি হবে বলে আশাবাদী গবেষকরা। টেস্ট রিপোর্ট, নিউজ 24। বাগেরহাটের শরণখোলায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইলের নগদ অ্যাকাউন্টে পাসওয়ার্ড হ্যাক করে তুলতে গিয়ে ইউএনওর হাতে গ্রেপ্তার হয়েছে আনোয়ার সর্দার নামে হ্যাকার চক্রের এক সদস্য। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্দার মোস্তফা শহীন জানান, আন্তদেশীয় এক হ্যাকার চক্র বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছিল। ওই চক্র শরণখোলা উপজেলার উত্তর রাজাপুরে এক উদ্যোক্তার দোকান থেকে প্রথমে 1,60,000 টাকা নিয়ে যায়। দ্বিতীয়বারে আবার টাকা তুলতে গেলে শুক্রবার দুপুরে পুলিশকে সাথে নিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। ওই টাকাটা তোলার জন্য এসেছেন, তখন আমরা আমাদের অফিসার ইনচার্জের সহযোগিতায় ফোর্স নিয়ে তৎক্ষণাৎ যে ওই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করে পুলিশের কাছে আমরা থানায় সোপর্দ করেছি। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শুক্রবারও ফাঁকা রাজধানীর নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন একদিনের কেনা পণ্য বিক্রি করতে 3 দিন লাগছে তাদের। তবে লকডাউনের মধ্যে বেড়েই চলেছে অতি প্রয়োজনীয় চালের দাম। দাম বেড়েছে আলু, পেঁয়াজ, সয়াবিন তেলেরও। তবে কিছুটা সহনীয় সবজি ও মাংসের দাম। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কঠোর লকডাউন, তার সাথে শুক্রবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, সব মিলে অনেকটা ক্রেতাশূন্য রাজধানীর নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা মলির মুখে বসে আছেন লোকসানের শঙ্কায়। বলছেন সবজি সহ যেসব পচনশীল পণ্য রয়েছে তা বিক্রি না হলে গুনতে হবে বড় লোকসান। কাস্টমার তো নাই, যেখানে বেচা হয় 4,000 টাকা, সেখানে বেচা হয় 1,000 টাকা। কারণ কালকে মাল সব রয়ে গেছে দোকানে, বেচা কিনা নাই, কাস্টমার বাজারে আসে না। দাম আগের মতোই আছে, জি না, বাড়েও না কমও না।
দু-চার জন ক্রেতা রয়েছে মাছ বাজারে, অবশ্য শুক্রবারের তুলনায় তা যত সামান্যই। দুপুর পেরোলেও বিক্রেতারা জানান বিক্রি হয়নি তেমন কিছুই। এমন পরিস্থিতিতেও মাছের দাম মোটেই কম নয়, বরং রূপালী ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 থেকে 1400 টাকা কেজি। নদীতে মনে হয় মাছ খুব কম, এই জন্য আর কি ইলিশ মাছের দামটা একটু বেশি। ভালো ভালো কাস্টমারটা কম আইতেছে, আমরা তো মাছ আইনা বয়ে রয়েছি, বুঝছেন, এখনো সাইড হয়েছে না। অন্যান্য মাছের দাম দেখেছি কম্পারেটিভলি একটু বেশি। পাশাপাশি চড়া সব ধরনের চালের দাম। বিক্রেতারা বলছেন ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার পর থেকেই বাড়ছে চালের দাম। গত মাসে আমরা চাল কিনছি 1400 টাকা করে, এই মাসে এখন চাল কিনতে হচ্ছে 1550 টাকা। নাদির চাল 65 টাকা বেচতেছি আমরা, 28 চাল 50-52 টাকা। আর ইন্ডিয়ান চাল বন্ধ হওয়ার পরে দেশি চালের দাম একটু বাড়তি। চালের পর অতি প্রয়োজনীয় আলুর দামও কেজিতে বেড়েছে 5 টাকা, সাথে পেঁয়াজের দামও চড়া। সয়াবিন তেলের দাম বহুদিন ধরেই লাগামহীন। 135 টাকা কেজি সয়াবিন তেল, এখন এটার রেট হয়েছে 153 টাকা। পেঁয়াজের দামে 5 টাকা বাড়ছে কেজিতে। তবে গরুর মাংসের দাম আগের মতোই 580 থেকে 600 টাকা, আর ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 145 টাকা কেজি দরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গেল 5 দিনে তীব্র দাবদাহে অন্তত 486 জনের মৃত্যু হয়েছে। গরমে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে এই রাজ্যের কয়েক হাজার ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলেও বইছে ব্যাপক তাপপ্রবাহ। বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবের ফলে চরম ভোগান্তিতে পড়বে মানব স্বাস্থ্য। 1 সপ্তাহ আগেই এই পূর্বাভাস দিয়েছিল জাতিসংঘ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শীতপ্রধান দেশ কানাডায় সাধারণত উষ্ণ আবহাওয়া উপভোগ করেন বাসিন্দারা, কিন্তু গেল সপ্তাহ জুড়ে কাঙ্ক্ষিত এই ঋতুতেই দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপ। এরই মধ্যে দেশটির ব্রিটিশ কলম্বিয়ায় তীব্র তাপদাহে প্রাণ গেছে প্রায় 500 জনের। বিবিসি জানায়, মৃত্যুগুলোর পিছনে তাপ একটি সম্ভাব্য বিষয় বলেই ধারণা করা হচ্ছে। মৃতদের অধিকাংশই একাকী ঘরে বাস করতেন এবং তাদের বাসায় বাতাস আসা যাওয়ার ব্যবস্থা ছিল না। তীব্র তাপদাহে কানাডার লিটন শহরে সৃষ্ট দাবানল অব্যাহত থাকায় শহরটি ত্যাগ করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। দাবদাহের প্রভাব দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু স্থানেও। এমন তাপপ্রবাহ স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সিয়াটলের বাসিন্দারা। আর বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনই এমন পরিবেশ সৃষ্টির অন্যতম কারণ। জলবায়ু পরিবর্তনের সাথেই যে আবহাওয়ার পরিবর্তন হয় এমনটা অজানা নয়। এই তাপপ্রবাহ আরো দীর্ঘ, তীব্র এবং ঘন ঘন হবে। যদিও সবসময় এবারের মতো তীব্র হবে না হয়তো, তবে ভবিষ্যতে আরো তাপপ্রবাহ দেখব আমরা। মাত্র 1 সপ্তাহ আগেই এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছিল আগামী কয়েক দশকে বিশ্বে ক্ষুধা, খরা ও রোগে ভুগবে কয়েক কোটির বেশি মানুষ, যার পেছনে দায়ী থাকবে বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব। নিবিড় আমিন, নিউজ 24। শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসছে শত শত মৃত সামুদ্রিক প্রাণী। বিপজ্জনক রাসায়নিক বহনকারী জাহাজে আগুন ধরে ডুবে যাওয়ার কয়েক সপ্তাহের মাথায় এই অবস্থা। কলম্বো উপকূলে জুনের প্রথম দিকে সিঙ্গাপুরের নিবন্ধিত এক্সপ্রেস পার্ল নামের জাহাজটিতে আগুন লেগে পুড়ে ডুবে যায়। এ ঘটনাকে পরিবেশের ওপর মানব সৃষ্ট ভয়াবহতম বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি 176টি কচ্ছপ, 20টি ডলফিন এবং 4টি তিমির মরদেহ উপকূলে পাওয়া গেছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশবাদীরা। খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে দ্বিতীয় দিনের মতো আজ নিজেদের ঝালিয়ে নিয়েছে গোটা দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্থানীয় সময় দুপুর 1:30টায় অনুশীলন শুরু করে মমিনুল বাহিনী। চলে টানা 4 ঘন্টা। মূলত শনিবার 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল 9:30টায়। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান লাল সবুজদের পক্ষে থাকলেও নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মানছেন তাসকিন আহমেদ। ইউরোতে প্রথম কোয়ার্টার ফাইনালে এখন লড়ছে সুইজারল্যান্ড ও স্পেন।
শেষ খবরে আত্মঘাতী গোলে এই মুহূর্তে 1-0 ব্যবধানে এগিয়ে আছে স্প্যানিশরা। সেন্ট পিটার্সবার্গে ম্যাচের 8ম মিনিটে সুইজারল্যান্ডকে পিছিয়ে দেন দলটির মিডফিল্ডার ডেনিস জাকারিয়া। 2 হলুদ কার্ড জটিলতায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই সুইজারল্যান্ডের তারকা মিডফিল্ডার গ্রানিট জাকা। এদিকে রাতের অপর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ এবারের আসরের অপ্রতিরোধ্য ইতালি। মিউনিকের আলিয়ান্স এরেনায় ম্যাচ শুরু রাত 1টায়। কোপা আমেরিকায় শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। রিও ডি জেনেরিওতে ম্যাচ শুরু শনিবার ভোর 6টায়। গ্রুপ পর্বে অপরাজিত ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে কঠিন পরীক্ষার সামনে চিলি। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। এবারের কোপার আসরে অপ্রতিরোধ্য ব্রাজিল গ্রুপ পর্বের 4 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থেকেই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে 1-1 ব্যবধানের ড্রটি বাদ দিলে দুর্দান্ত এক ব্রাজিলকে দেখেছেন সমর্থকরা। তিতের তাবুতে 2 ইনজুরি, ডিফেন্ডার ফিলিপে ও রিনান ইনজুরিতে ছিটকে গেছেন মাঠের বাইরে। নিজেদের শেষ 5 ম্যাচে হারের দেখা নেই ব্রাজিলের। 4 জয়ের সঙ্গে একটি ড্র তিতের দলের। প্রতিপক্ষকে নিয়ে বড় কোনো ভাবনা না থাকলেও সাবধানী ব্রাজিল কোচ তিতে। এই মুহূর্তে কোপা আমেরিকা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাবছি না। গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে। চিলি অবশ্যই ভালো দল। গ্রুপ পর্বে তারা বেশ কিছু ম্যাচে ছিল দুর্দান্ত। আমরা তাদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব। অন্যদিকে চিলির তাবুতে আছে এক ইনজুরি। মাসেল ইনজুরিতে মাঠের বাইরে থাকবেন সানচেজ। নিজেদের শেষ 5 ম্যাচে 3 ড্র আর 1 জয়। 1 হারের সাম্প্রতিক অতীত চিলির। ব্রাজিলের বিপক্ষে শেষ 5 ম্যাচে 3টি হারের দেখা পেয়েছে চিলি। 1 ড্রয়ের বিপরীতে জয় পেয়েছে 1টি ম্যাচে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। রাত 10টার সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।